ডান ডান ডান। আর আমরা স্লাইড কি মেইল পাবো? আগের ক্লাসে সাইড পান নাই? স্যার আমি আজকে জয়েন করছি প্রথম। স্যার মুস্তফা, জি স্যার। আপনি যে গত ক্লাসে জয়েন করেন নাই, এই জন্য আপনার হলো কি দিতে হবে? স্যার আপনি যা বলেন। কাফফারা দিয়ে তারপরে ঢুকতে হয়। কাফারা যা বলেন স্যার, সমস্যা নাই। স্যার ঠিক আছে, জি স্যার। বলেন। আগে ক্লাসের স্লাইড ওই ফ্রেন্ডদের কাছ থেকে নিয়ে নেন, আমি ক্লাসের শেষেই দিয়ে দিই, হ্যাঁ? জি স্যার, আজকে থ্যাংক ইউ পেয়ে স্যার, যাবে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। জি আসেন, স্যার চ্যাপ্টার 8 রেডি, বলেন। স্যার একটু স্যার আগের কোয়েশ্চেন করতে ক্লাসের আমাকে হেল্প সাইডটা করে কি দেন স্যার। এখন দিয়ে দিবেন? মাস্টার কোথায় দেন স্যার? কি বুঝি না, আবার বলেন একটু। ওই যে আর কি কথা বলতেছিল শুনতে পাইনি, বলেন। স্যার সেলসের যে ইয়াটা দেখাইলেন স্যার, কোয়েশ্চেনটা যেটা দেখাইলেন স্যার, ওটা একটু আরেকটু রিপিট করা যাবে একটু স্যার? হ্যাঁ হ্যাঁ শিওর, রিপিট করুন না, বুঝলো অবশ্যই, একবার না আরো দুইবার করা যাবে। দেখেন, আমি আপনাকে এইটুকু পড়াইছি। সেলস রেভিনিউ 88 ইউনিটের জন্য প্রতি ইউনিটের স্ট্যান্ডার্ড প্রাইস কত? 40 টাকা, জি রাইট? স্যার। জি আমার স্যার। সেলস রেভিনিউ আসার কথা কত? 1,12,000। 1,12,000 টাকা। কিন্তু আপনার অ্যাকচুয়ালি আসছে কত? 1,13,120। তাহলে আপনার কম আসছে না বেশি আসছে? বেশি স্যার আসছে। তাহলে আপনি খুশি না মন খারাপ? স্যার বেশি। খুশি। খুশি, তাহলে কি হবে? স্যার ফেভারেবল। আগেরটায় আমরা ছিলাম ক্রেতা, আর এই অঙ্কে হচ্ছে আমরা বিক্রেতা। এর না, একটা ক্ষেত্রে শুধু বিক্রেতা, মানে আগে শুধু কস্ট আইটেম গুলা ছিল, কিন্তু কস্ট আইটেম যখন তৈরি করছে, মেটেরিয়াল মেটেরিয়াল দিয়ে একটা প্রোডাক্ট তৈরি করছে, বিক্রি করবে না? হ্যাঁ হ্যাঁ, আমি যখন একটা তৈরি করছি, একটা পেন্সিল তৈরি করছি, পেন্সিলটা আমি কেন তৈরি করছি? বিক্রি বিক্রির করার উদ্দেশ্যে। জন্য। তো আমি এই যে এখন বাজারে যে বিক্রি করছি। মানে স্যার একটা হচ্ছে আর প্রোডাকশন, একটা আরেকটা হচ্ছে স্যার সেলস এর আর কি। সেল 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 সেল, হ্যাঁ। একটা আচ্ছা হচ্ছে আচ্ছা। প্রোডাকশন ইউনিটের কস্ট, আরেকটা হচ্ছে সেলস এর এটা আর কি রেভিনিউ। একটু চেষ্টা করতে হবে বাসায়, হ্যাঁ? চেষ্টা করবেন। নেক্সট ক্লাসে যখন আসবেন, নেক্সট মানডেতে, আমার জন্য কি গাদা গাদা কোশ্চেন নিয়ে আসবেন, এইটা বুঝি না, ওইটা বুঝি না, এইটা করে দেন, ওইটা করে দেন, ওকে? ওকে দ্যাট স্যার। মেক দ্যাট উইল মেক ইউ গুড স্টুডেন্ট। পাশে আপনি এক ধাপ আগে যাবেন। ওকে, শিওর। গেলাম গেলাম। আর কিছু নাই তো? আসেন, স্যার একটা কোশ্চেন ছিল স্যার। বলেন আলামিন। স্যার ব্রেক ইভেন্টের যেই ক্লাসটা আপনি আগের দিন করাইছিলেন স্যার, ওটা সম্পর্কে কিছু কোশ্চেন ছিল, ওটা কি স্যার আমরা সামনের দিন ডিসকাস করব? সামনের দিন ডিসকাস করবেন, সামনের দিন আপনাকে, আপনি আমি আপনাকে বলেছি যে জি। যদি মনে করেন আপনার কোশ্চেন শুধু একারই থাকে, অলওয়েজ কোঅর্ডিনেট উইথ দ্য ক্যাপ্টেন। জি স্যার। ক্যাপ্টেনের কাছে কোঅর্ডিনেট করলে কি হবে শুনে আলামিন, যদি জি। মনে করেন আপনার ক্যাপ্টেন যে কি যেন, ফাহমিদা, ফাহমিদার কাছে, অথবা এই ক্লাসে মনে করেন এখন 100 জন স্টুডেন্ট আছে, হ্যাঁ? হুম, এখন যদি মনে করেন 95 জনেরই ক্লিয়ার থাকে, জি তাহলে জি। আপনার এই কোশ্চেনটা মনে করেন 95 জনের কি 95% পিপুলের কি হবে? সময় নষ্ট হবে। জি স্যার। তাহলে এটা কি করতে হবে, আপনাকে একটা ইমেল অ্যাড্রেস দিছি আমার, ইমেলে আপনি জি স্যার। মেল করে ফেলবেন, আমি ওইটাকে জি আপনাকে স্যার। রিপ্লাই দিয়ে দিব। ওকে স্যার, ধন্যবাদ। বুঝছেন? যেন কি, জি স্যার। যেন মানে ওভারঅল পিপুলের সময়টা ওয়েস্ট না। না। তারপরেও কি জি করব, আমি আপনাকে বলছি যে নেক্সট মানডেতে আমি কি করব, 8, 9, 10 জি এইটার স্যার। কি করব, প্র্যাকটিক্যাল কোশ্চেন করাবো। জি স্যার। প্র্যাকটিক্যাল কোশ্চেন করানোর সময় আপনি আবার আমাকে কোশ্চেন করবেন, জিজ্ঞাসা করবেন, জি কোশ্চেন স্যার। আবার আপনার কাভার হবে। ওকে স্যার। ঠিক ওকে, আছে স্যার। জি স্যার, ধন্যবাদ। ধন্যবাদ। আর ইমেল অ্যাড্রেস নিশ্চয়ই আছে? জি স্যার, আছে স্যার। কোনো সমস্যা হলে মেল করে দিন আমাকে, হ্যাঁ? অবশ্যই স্যার। আচ্ছা, আসেন, এখন আমরা পড়বো পারফরমেন্স ম্যানেজমেন্ট। কি পড়বো? পারফরমেন্স ম্যানেজমেন্ট। পারফরমেন্স পারফরমেন্স ম্যানেজমেন্ট। দেখেন কি বলছে, এইটা এখন কার পারফরমেন্স চেক করবে? ম্যানেজমেন্টের। ম্যানেজমেন্টের স্যার। ম্যানেজমেন্টের পারফরমেন্স চেক করবে। তাহলে আমাদের আগে কি জানতে হবে? ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট কারা? ম্যানেজমেন্ট সম্পর্কে। আমার আগে কি জানতে হবে? ম্যানেজমেন্ট কারা? ম্যানেজমেন্ট কার? ম্যানেজমেন্ট কারা? ম্যানেজমেন্ট হলো তারা যারা হলো কি কোম্পানিকে কি করে,
কন্ট্রোল পরিচালনা করে। ম্যানেজ করে, ভেরি গুড। কন্ট্রোল ম্যানেজমেন্ট কারা? ম্যানেজ করে, যারা কোম্পানিকে ম্যানেজ করে। যারা কোম্পানিরে ম্যানেজ করে তারাই ম্যানেজমেন্ট। সহজ উত্তর নাকি? জি বলে জি স্যার। কোম্পানিরে ম্যানেজ করে কারা? কোম্পানির মনে করেন হাই পরিচালক, পরিচালক, বা কোম্পানির হলো হাই অফিসিয়াল, সিএফও। ডিরেক্টর। সিএক্সও। এরপর কিন্তু আমি মনে করেন আমি কোম্পানির হলো এক্সিকিউটিভ, সিনিয়র এক্সিকিউটিভ, আমি কি তাহলে ম্যানেজ করি? না স্যার। না স্যার। আমি আমি 9টার সময় অফিসে ঢুকি, ওয়েট করি 5টা বাজে না কেন, বাজে না কেন, ঘন্টা দিই, আরে 5টা আজকে যাস না কেন, যা। 5টার সময় আমি বেরিয়ে চলে আসি। বেড়ে ঠিক আছে? চলে। জি স্যার। তো যে ম্যানেজমেন্ট, যে ম্যানেজ করে, সে কি সে চিন্তা করে, সে তো আসে হয়তো 10টার সময়, বাট যতক্ষণ ম্যানেজ না হবে সে ততক্ষণ কি করে? স্টে করে। কে করে স্যার? কারণ কালকে মনে করেন দেখবেন কোম্পানিতে আগুন লাগলো কোনো না কোনো ভাবে, তাহলে আমার ম্যানেজমেন্ট কি দেখবেন ঘুমটুম বাইগে দৌড়ায় চলে আসে, কিন্তু যে এক্সিকিউটিভ বা সিনিয়র সে জানেও না যে আসেও না। আগুন লাগছে। সে জানেও না আসেও না, যদি আগুন লাগে আচ্ছা লাগছে সকালবেলা যাই দেখবো না নাকি? জি স্যার। জি স্যার। আর না জানলে স্যার প্রতিদিন সকালবেলা এসে অফিস করতে আসবে। না জানলে সকালবেলা এসে অফিস করতে আসবে। ঠিক আছে? তাহলে ম্যানেজমেন্ট হলো কারা? যারা ম্যানেজ করে। যারা কোম্পানিকে কোম্পানিটাকে ম্যানেজ। ম্যানেজ করে। ঠিক আছে? এখন জি এই যে কোম্পানিকে ম্যানেজ যারা করে, ধরেন সিএফও একজন, তো তাদেরও কি পারফরমেন্সটাকে ইভালুয়েট করা উচিত না? জি স্যার। জি স্যার। এইটা আমরা এই চ্যাপ্টারে শিখবো। বিভিন্ন আগে একটু থিওরি পড়বো, তারপরে বিভিন্ন কিছু কিভাবে ম্যানেজমেন্টের পারফরমেন্স, কি কি সূত্র দ্বারা, কি কি ফর্মুলা দ্বারা আমরা তাদের আউটকাম বের করব, তারা কেমন করছে, ভালো করছে না খারাপ করছে, কিভাবে রিপোর্ট করব, এগুলো আমরা সব এই চ্যাপ্টারে শিখবো। কোনোভাবেই এই চ্যাপ্টার থেকে 10 মার্কের নিচে কোশ্চান থাকবে না, মিনিমাম 10। ক্লিয়ার? জি স্যার। প্রচুর থিওরিক্যাল টেকনিক্যাল কোশ্চেন থাকবে। প্রথম যেইটা থিওরিটা আমরা পড়ব, এই থিওরিটার নাম হলো ফিড ব্যাক। কি থিওরি নাম? ফিডব্যাক। ফিডব্যাক। ফিড ব্যাক। ফিডব্যাক। বলে ফিড, আমি যদি কি করি, স্যার আমি ডিসপ্লেটা একটু বড় করলে ভালো হয় স্যার। আর যে বড় করা যায় না ভাইয়া, আপনি এক কাজ করেন, আপনার যে স্ক্রিনটা না ওইখান থেকে একটু জুম করে ফেলেন। স্যার এই এতে জুম করা যায় না স্যার। জুম করা যায় না? তাহলে একটু কষ্ট করে দেখেন, বিকজ আমি এখানে যে জুম করতে পারতেছি না স্ক্রিনটা। ঠিক আছে? একটু নো কষ্ট। প্রবলেম স্যার। স্যার ক্লিক করলে জুম হচ্ছে তো। হ্যাঁ, আপনি কি পিসিতে, ল্যাপটপে নাকি মোবাইলে? জি স্যার হচ্ছে স্যার। ল্যাপটপ ফোন দুইটাতেই হচ্ছে। ওকে, আমার এখানে যে একটু হচ্ছে না। ঠিক আছে, আপনি একটু করে নেন, হ্যাঁ, কষ্ট করে। জি স্যার জি। আসি ভাই, একটু আগাই সামনে, জি জি স্যার। স্যার জি। সময় স্যার নাই যে। কয়েকজন আঁকাআঁকি করছে স্যার। কি করবে আঁকাআঁকি করলে? তার মন চাইছে আঁকাআঁকি করতে, করুক। আমার এখন এগুলো শোনার সময় না, আমার তাড়াতাড়ি ই করতে হবে। আরে কি হলো? হ্যাঁ, আসেন। প্রথম যেটা কি, ফিডব্যাক। দেখেন ফিডব্যাকের থিওরিটা কোথা থেকে আসছে। মনে করেন আপনি, আপনার মনে করেন একটু প্র্যাকটিক্যালি খেয়াল করবেন, হ্যাঁ, এগুলো সব আমি বলছি এভরিথিং ইজ প্র্যাকটিক্যাল। মনে করেন আপনি কি করেন, আপনার প্রতিদিন আপনি একটা বাসায় বিড়াল পালেন, ওকে? বিড়ালটাকে আপনি খুব আদর করেন, খাবার সবচেয়ে বেশি দেয় হলো আপনি। একটা নাম ইউজ করি এখানে, এখানে বিড়াল পালে কি একজন কেউ আছে, বিড়াল আছে? আছে স্যার। স্যার ডোরা। কার আছে? মাহবুব? স্যার। বিড়ালে কই ম্যাও তো ডাকে না একবারও, কই বিড়াল আপনার? স্যার ছাদে রেখে আসছি, ছাদের রুমে। শীতের মধ্যে? স্যার চিলেকোঠার রুম ওখানে রাখা হয় ওকে। চিলে কোঠারো, আচ্ছা শুনেন। এখন মাহবুব আপনি লক্ষ্য করেন, আপনি যখন সকালে অফিসে যান বা আপনি খাওয়ান, আপনি যখন মনে করেন খাওয়ায় যান, তখন বিড়ালটা আপনাকে কি লেজ দিয়ে নাড়ায়, আপনাকে খুব আদর দেখায়, এবং আপনার প্রতি ওর যে ভালোবাসা, বাসার অন্য কারোর প্রতি এত ভালোবাসা তার স্যার। আছে? না স্যার নাই। নাই। কেন নাই? কেন স্যার, আমি নিয়মিত খাওয়াই এবং ওর সাথে থাকি এই জন্য। টেক কেয়ার করেন।
সো আপনি দেখেন, আপনি যখন আবার অফিস থেকে বাসায় আসেন, ও দেখবেন গেটের ওই জায়গায় বসে থাকে। ও আপনার মতো ঘড়ি জানে না 6টার সময়, বাট ও সূর্য দেখে বুঝে যে এই সময় রেগুলার আপনি আসেন। দেখবেন ওই সময় সে বসে থাকে, যে আপনি আর দরজাটা খুললেই আগে ম্যাও করে চলে আসে আপনার কাছে, আসে না? জি স্যার, আসে। এইটা কি দেখেন, আপনি ওকে কি করেন, ফিট করেন, ও আপনাকে লেজ নাড়ায় নাড়ায় একটা জিনিস ব্যাক করে, কি ব্যাক করে, ফিডব্যাক। কি ব্যাক করে? ফিডব্যাক। স্যার ভালোবাসা। ভালোবাসা স্যার, হ্যাঁ, থ্যাংক ইউ। ভালোবাসা প্রকাশ করে। ভালোবাসা ব্যাক করে, রেসপেক্ট ব্যাক করে, করে না? কিন্তু জি আপনি স্যার। মা বউ এক কাজ করেন, কালকে থেকে দেখেন 1 সপ্তাহ ওরে খাওয়ারও দিয়েন না, ঠিক আছে? ওরে আপনি কোলেও নিয়েন না, কিছু করেন না, ও কি আর কি করবে? 8 দিনের দিন স্যার মুখ বাঁকা করে চলে যাবে। হ্যাঁ, আসবে না, তার নতুন ভালোবাসা খুঁজবে। নতুন ভালোবাসা খুঁজবে। দ্যাটস ট্রু। আসেন তাহলে, ম্যানেজমেন্টকে মালিকরা কি করে? ফিডব্যাক চায়। হ্যাঁ, ম্যানেজমেন্টের মালিকরা কি ফিডব্যাক করে? ফিড দেয়, ফিড ফিড দেয় দেয়। স্যার। ফিড দেয়। ফিড কি দেয়। হিসাবে ফিড দেয়? মান্থলি একটা বড় স্যালারি, স্যালারি দিয়ে কি কি ফিড দেয়। আর ম্যানেজমেন্ট মালিক এদের কাছে কি চায় মালিকরা? ব্যাক ব্যাক হিসেবে কি চাই, চায়? ব্যাক চাই। তুমি কাজ চাই। কোম্পানিটাকে সুন্দরভাবে ম্যানেজ করো, ঠিক আছে? স্যার কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কিনা? ক্লিয়ার স্যার। ক্লিয়ার স্যার। ম্যানেজমেন্টে কি করতেছে? মান্থলি স্যালারি দিচ্ছে, স্যালারিটার নাম কি? ফিড। ফিড। আর ফিট। ম্যানেজমেন্ট এই 8টা থেকে রাত 10টা পর্যন্ত কাজ করবে, এইটা কোম্পানিটা ম্যানেজ করবে, সে মালিকদের কি করছে? ব্যাক ব্যাক করছে। দিচ্ছে। এখন এখন সুন্দর কথা, আমি তোমারে ফিট করতেছি, তুমি ব্যাক, কিন্তু মালিকরা মনে করে যে ম্যানেজমেন্টকে কি করা দরকার আছে? কন্ট্রোল। কন্ট্রোল করা দরকার। কন্ট্রোল যদি না করে, তাহলে দেখবেন সে ঠিক মতো ম্যানেজ হবে না। করবে না। করবে না। ফিডব্যাক দিবে না ভালো। আরে ভাই, কোথাও যদি কন্ট্রোল না করা হয়, এই যে কি যেন, আমি কখনো জিজ্ঞেস করি না, এই যে আপনার ওই শাহিন, জি স্যার। আপনি কোন ফার্মের? স্যার অধিকারী রয়্যাল কোম্পানি। অধিকারী রয়্যাল কোম্পানি। আসেন, অধিকারী রয়্যাল কোম্পানিতে আপনার সকালে যাইতে হয় কয়টায়? স্যার 9টায়। 9টায়। আর আসার সময় কয়টায়? স্যার 6টা। 6টায়। এখন এটা আপনি কি ওইখানে যে পাঞ্চ ইন করতে হয়? জি স্যার। করতে হয়। এখন মনে করেন যে আপনি পাঞ্চ ইন নাই, পাঞ্চ আউটও নাই, ঠিক আছে? এবং মনে করেন আপনার পার্টনাররা মনে করেন, হ্যাঁ, খেয়ালও করেন না আপনি কয়টায় আসেন, অনেকে কি করে, অনেক দেরি করে আসে, আবার অনেক আর্লি চলে যায়। কেন চলে যায়? কারণ কি নাই? স্যার কন্ট্রোল নাই স্যার, যে কন্ট্রোল নাই। এখন কন্ট্রোল নাই। মনে করেন আপনি তো প্রথম 10 দিন যায় দেখলেন এই অবস্থা, 9টার সময় যাইতেন, কিন্তু যাই দেখলেন কেউ 12টায় সময় আসে, কেউ 11টার সময় আসে, কেউ আবার 4টা। তাহলে আপনি 11 দিনের দিন আপনি কি করবেন? 11টায় আবার। 11 দিন আপনি কি করবেন? ভাই পুরা 11টায়। হ্যাঁ, আপনি কিন্তু আর রাইট টাইমে যাবেন না, যখন ঘুম ভাঙবে তখনই যাব। তখন যাবেন, ওখানেই কারণ যাবো। আপনি কি না, আপনাকে কন্ট্রোল করা হচ্ছে না। হচ্ছে না। সো দ্যাটস ওয়াই ম্যানেজমেন্টদের পারফরমেন্স কন্ট্রোল করা আমাদের খুব দরকার। এই পারফরমেন্স কন্ট্রোল করার জন্য আমাদের 6 ধরনের স্টেপ আছে, চ্যাপ্টার 9-এর সাথে মিল আছে। প্রথম কি? স্টেপ 1, আমার প্ল্যানস এন্ড টার্গেটস আর সেট ফর দ্য ফিউচার। ফিউচারে যে আমরা কি করব, এটার জন্য আমাকে কি করতে হবে? আমাকে একটা টার্গেট প্ল্যান ফিক্স করতে করতে হবে। হবে। এই প্ল্যানটাকে আমরা বলি বাজেট। এর আগে চ্যাপ্টার পড়লাম না স্ট্যান্ডার্ড কস্টিং? জি স্যার। স্ট্যান্ডার্ড কস্টিং কি? একটা বাজেট, ঠিক আছে? তাহলে আমি প্রথমে কি করলাম, মালিকরা একটা বাজেট দিয়ে ছেড়ে দিল যে এই বছর তুই কি করবি, এই এই কাজ করতে বছর হবে। আমাকে আমাকে 10 কোটি টাকা আর্ন করে দিতে হবে। এই যে 10 কোটি টাকা আর্ন করবে, এটা কি? একটা প্ল্যান ফর দ্য ফিউচার, ঠিক আছে? জি স্যার। স্ট্যান্ডার্ড।
যখন ওকে এই প্ল্যানটা করা হলো, এটা কি করবে? ও স্টেপ টু অপারেশনের ইন করবে। ও তো বলছে যে এতগুলা পেন্সিল বিক্রি করলে 10 কোটি টাকা ইনকাম হবে, তাহলে এইটার তো পেন্সিল বানাইতে হবে নাকি? জি স্যার। জি স্যার। অপারেশনে চলে গেল। এখন অপারেশন যখন গেল, অ্যাকচুয়ালি একটা সময় পরে 1 বছর যখন শেষ হলো, আমি তো জানবো আমার অ্যাকচুয়ালি কতগুলা বিক্রি করছি আর কত টাকা ইনকাম হয়েছে। জি স্যার। জি স্যার। তাহলে তো আমি একটা কি পাবো? একটা ভেরিয়েন্স পাবো, স্ট্যান্ডার্ড কস্টিং এর মতো। বাজেটটা হলো স্ট্যান্ডার্ড কস্টিং, অ্যাকচুয়াল রেজাল্টও পেয়ে গেলাম। তাহলে এখন কি পাবো? একটা ভেরিয়েন্স পাবো। রেজাল্ট দেখবে। ভেরিয়েন্স পাবো। এখন ভেরিয়েন্স যখন পাইলাম, ওই যে আগের মতো যে মালিকদের টলারেবল রেঞ্জ আছে 5% না 10% না 15%, যখন আমার টলারেবল রেঞ্জের ভিতরে সে কিছু বলবে না। যখন টলারেবল রেঞ্জের বাইরে লস হচ্ছে, তখন সে কি করবে? কোশ্চেন করবে। কোয়েশ্চেন করতে হবে হোয়াই বলে ইজ। কয় ধরনের কোশ্চেন করবে? বলে 3 ধরনের। কি? থ্রি দে থিংস। ক্যান টেক কন্ট্রোল অ্যাকশন, যে ফাইন্ড আউট করবে আসলে কোথায় সমস্যা হয়েছে, কেন হয়েছে, প্রোডাকশনে এত পরিমাণ ওয়েস্টেজ কেন, বা মার্কেটিং ডিপার্টমেন্ট কি করছে, হ্যাঁ এটা করবে। অথবা কি করবে? দে ক্যান ডিসাইড টু ডু নাথিং, লস হয়েছে অথবা কম প্রফিট হয়েছে, কিচ্ছু কারণ নাই কেন। সে চিন্তা করবে যে জুলাইয়ের মতো আন্দোলন হয়েছে 5 মাস ধরে, 5 মাস তো দেশের মানুষ ঘরের ভিতরেই ছিল, রাইট। তাহলে জি করবে কোথা থেকে? জি স্যার। ঠিক আছে। অথবা কি? দে ক্যান অল্টার দ্য প্ল্যান, হ্যাঁ, যে এইটা হচ্ছে না, এই দেশের মানুষ আর পড়াশোনা করবে না, এরা হলো বাউন্ড হলে পেন্সিলও বিক্রি হবে না, কি আমি পেন্সিল বিক্রি বন্ধ করে দিয়ে আমি অন্য কিছু করি। ঠিক আছে। আসেন, আসেন নেক্সট। থিওরি কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, থিওরি না পারলে কিন্তু পাস হবে না, আমি বলে দিলাম কিন্তু। আমার কি, এই যে আমি যে এটা হলো ইফেক্টিভ ফিডব্যাক পড়ব। ইফেক্টিভ ফিডব্যাক কোনটা? ইফেক্টিভ ফিডব্যাক হলো যে যেই ফিডব্যাকটা দিয়ে ম্যানেজমেন্ট সুন্দরভাবে ডিসিশন নিতে পারবে যে সে কি করবে। সে কি এই পেন্সিলটা কন্টিনিউ করবে, নাকি এই পেন্সিলটা বন্ধ করে দিবে, নাকি কিছু কারেকশন আইনে রেকটিফিকেশন করবে। রাইট টাইমে ডিসিশন যেটা আসবে এবং ওইটার বেসিসে হলো মালিকরা ডিসিশন নিতে পারবে, সেটাকে বলা হয় ইফেক্টিভ ফিডব্যাক। ইফেক্টিভ ফিডব্যাকের কিছু বৈশিষ্ট্য আছে। প্রথম হলো ক্লিয়ার অ্যান্ড কম্প্রিহেন্সিভ। রিপোর্টগুলো কি হইতে হবে? সুস্পষ্ট হইতে হবে এবং সম্প্রসারিত হইতে হবে। বলে কেমন এবং ক্লিয়ার এবং কম্প্রিহেন্সিভ। কম্প্রিহেন্সিভ? স্যার আমি জিজ্ঞাসা করলাম। স্যার ইফেক্টিভ ফিডব্যাকের একটা কনসেপ্ট একটু আরেকটু স্যার রিপিট করে বলা হয়। ইফেক্টিভ ফিডব্যাক হলো, ফিডব্যাক তো আমরা বুঝছি। জি স্যার। ইফেক্টিভ ফিডব্যাক হইতে হবে। ইফেক্টিভ ফিডব্যাকে যেমন আমি মনে করেন এখানে বললাম, এখানে ধরেন আমি রোফ, রোফ আছেন না? নাই মনে স্যার হয় আছি। স্যার। জি স্যার হ্যাঁ, আছি আছি। রোফ, রোফ, রোফ আপনার বাসা কোথায়? স্যার ঢাকা মতিঝিলে। এই যে এই ফিডব্যাকটা কি ইফেক্টিভ? এই জি ফিডব্যাকটা স্যার। ইফেক্টিভ? জি স্যার ইফেক্টিভ। স্যার ইফেক্টিভ স্যার। আমি তো, আমার কাছে তো ইফেক্টিভ মনে হইলো না। না স্যার, ইফেক্টিভ না, এটা মতিঝিল ইফেক্টিভ তার না, একটু জায়গা না। কারণ তার বাসা তো ওখানে না, হোম টাউনটা জিজ্ঞেস মতিঝিলেই বললাম, হ্যাঁ হোম টাউনতে আমি কি করব? ও থাকে কোথায়? মতিঝিল। বাল, মতিঝিল কি একটু জায়গা? না না স্যার স্যার। অনেক বড় জায়গা। স্পেসিফিক হতে হবে, স্পেসিফিক। তাহলে আমার ওকে জিজ্ঞাসা করতে হবে মতিঝিলের কোথায়, রোফ। স্যার মতিঝিল গোপীবাগ। ঠিক আছে। গোপীবাগ স্যার। এখনো ইফেক্টিভ না স্যার। এখনো ইফেক্টিভ না। বিভাগের আবার কোথায় ওইটা হচ্ছে ইফেক্টিভ আমার হাজবেন্ড। হ্যাঁ, স্যার বুঝা গেছে গোপীবাগ এখন শাহিন? আউটলেট। জি স্যার জি বুঝতে স্যার। পারছি স্যার। একদম এক্সাক্ট ঠিকানা। মানে এক্সাক্ট স্যার যে এক্স্যাক্টলি যে স্যার যে রিপোর্টটা মানে বাড়ির ফিডব্যাকটা নাম্বার বলতে হবে না, বাট ক্লোজ বলতে হবে, যেটা দেখি আমরা অ্যাকচুয়ালটা কাছে ধরা অ্যাকচুয়াল আইডেন্টিফাই করতে পয়েন্টটা হবে। বোঝা যাবে। অ্যাকচুয়াল পয়েন্টটা বোঝা যায়। নাইলে, নাইলে এই যখন আপনি, আপনি যদি এক্সাম হলে কি করেন, আপনি কোনো কিছু লিখে চলে আসেন, তাহলে আপনাকে কি আবার এক্সামিনার ডাকে, এই কি বলে রোফ, জি স্যার। রুফের নাম্বার কত? এই
আইটি টিম বাইর করো, রোফের নাম্বার কত, রোফরে ফোন দাও, রোফ আসেন, আপনি যে কি লেখছেন একটু বুঝাই দেন, বলে না স্যার, তাহলে কি করে? ইফেক্টিভ হইলে নাম্বার দেয়, ইফেক্টিভ না হইলে নাম্বার দেয় না। যা লেখছেন ওইটার বেসিসে সে মার্কিং করে ফেলে। সো জি স্যার। রিপোর্ট শুড বি ইফেক্টিভ হইতে হলে কি হতে হবে? ক্লিয়ার এবং কম্প্রিহেন্সিভ। 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 এক্সেপশন প্রিন্সিপাল গুলা ফাইন্ড আউট থাকতে হবে, নাহলে এত বড় রিপোর্ট আমি কোথা থেকে কোথায় খুঁজবে মালিকরা? বলে ওই যে ডাক্তারের রিপোর্টের মতো এক্সেপশন প্রিন্সিপাল হইতে হবে, হাইলাইট করে থাকতে হবে যে কোনগুলাতে মালিকরা দেখবে এবং ফোকাস করবে আর কোনগুলা দরকার নয়। ঠিক আছে? Yes, sir. কি হইতে হবে? ইফেক্টিভ ফিডব্যাক হইতে হবে, কন্ট্রোলেবল কস্ট এন্ড রেভিনিউ শুড বি সেপারেটলি আইডেন্টিফাইড। বলে কন্ট্রোলেবল কস্ট গুলা, কন্ট্রোলেবল কস্ট হলো যেই কস্ট গুলাকে কি করা যায়? কন্ট্রোল করা যায় স্যার। Control কন্ট্রোল করা করা যায়। যায়। কন্ট্রোল করা যেই যায়। কস্ট গুলা কন্ট্রোল করা যায় তার নাম কন্ট্রোলেবল কস্ট, যেগুলো কন্ট্রোল করা যায় না সেগুলো আনকন্ট্রোলেবল কস্ট। কন্ট্রোলেবল কস্ট। বলে এক্সাম্পল বলেন, আসেন। এখন মনে করেন আমার এখানের হলো মেটেরিয়াল, মেটেরিয়াল কস্ট আমি যদি চাই তাহলে আমি কি করতে পারবো? কন্ট্রোল করতে পারবো। জি স্যার। কিভাবে কন্ট্রোল করব? আমার যেই প্রাইসে যেই কোয়ালিটির মাল দরকার আমি সেই কোয়ালিটির মাল আমি কিনবো আমার হাতে। আমার দরকার হলে আমি কম কোয়ালিটির মাল কিনবো, বেশি দরকার হলে বেশি কোয়ালিটির মাল কিনবো, বাট এই কস্ট কার কাছে? আমার স্যার। আমার কাছে হাত। কন্ট্রোলে কিনা। জি স্যার। জি, স্যার। কিন্তু মনে করেন আমার তিনটা কোম্পানির সিএফও কয়টা? তিনটা। হ্যাঁ, একটা। একটা একটা। একজন গ্রুপ সিএফও একজন। সে হুম। বলল এই এবার হলো ওইখানে ইয়ের জন্য অমুক ডিরেক্টর জন্য তোমার এখানে এখান থেকে খরচ বুক করো 50 লাখ টাকা দিয়ে একটা গাড়ি। কয় টাকা দিয়ে? 50 লাখ টাকা। একটা ডিরেক্টরের জন্য কিনছে, রাইট? এখন এই কষ্ট আপনাকে বুক করতে হবে না করতে হবে না? জি স্যার, করতে হবে। এটা কি আপনার কন্ট্রোলে না কন্ট্রোলের বাইরে? কন্ট্রোলের আনকন্ট্রোলেবল। বাইরে। এই কষ্ট হলো আনকন্ট্রোলেবল কস্ট। বুঝা গেছে? রাইট? স্যার ফ্যাক্টরি প্রিমিসেস রেন্ট এটা কি স্যার আনকন্ট্রোলেবল কস্ট না? প্রিমিসেস রেন্ট আপনি যদি আগে থেকেই জানেন আমার বাজেটে চলে আসে তাহলে কন্ট্রোলেবল কস্ট। না আমি প্রোডাকশন স্যার যাই করি না করি আমার তো এটা বাধ্যতামূলক দিতেই হবে। না না না, সেটা তো আপনার ফিক্সড কস্ট। ওই উদ্দেশ্যে বলা আর কি। না, ফিক্সড কস্ট সেটা তো আপনার কন্ট্রোলেবল কস্ট, আপনি আগে থেকে জানেন। জি স্যার। এটা তো আগে থেকে জানেন, বাজেটে নিয়ে আসছেন, ওই অনুযায়ী আপনি ভাড়া দিবেন। স্যার, যদি স্যার কিন্তু মাঝখানে বেড়ে এমন যায় কষ্ট চলে আসলো যেটাতে আপনার কিছু করার নাই। যেমন স্যার মাঝখানে যদি বেড়ে যায় তবে ভাড়াটা, তাহলে সেক্ষেত্রে এটা হচ্ছে স্যার আনকন্ট্রোলেবল। দ্যাট ইজ আনকন্ট্রোলেবল কস্ট, এটা তো আপনি কন্ট্রোল করতে পারছেন না। জি স্যার, জি স্যার। ওকে, রিপোর্ট শুড বি প্রডিউসড অন এ রেগুলার বেসিস। আমি এই মাসে রিপোর্ট করলাম, সামনের মাসে করলাম না, আবার 3 মাস করলাম, আবার 6 মাস করলাম না, হো হবে না। না। রিপোর্ট শুড বি মেড এবল টু অ্যাভেলেবল ইন এ টাইমলি ফ্যাশন। যখনকার রিপোর্ট তখন দিতে হবে, অন্য সময় দিলে হবে না। হবে না। আজকে কয় তারিখ? 30 তারিখ। 30 তারিখ আমি স্যার। আমি সুমাইয়াকে দিলাম, সুমাইয়া জি স্যার। 25 তারিখের একটা পেপার দিলাম, পড়বেন? নো স্যার, কেন পড়বেন না? টাইমলি দেয়নি। হ্যাঁ টাইমলি আমি এখন ওইটা মনে করেন একটা পত্রিকার দাম 10 টাকা, সুমাইরা বললাম 2 টাকা দাও, 2 টাকা দিয়ে পত্রিকাটা কিনবে? ওইটার আর ভ্যালু নাই। সো রিপোর্ট অলওয়েজ পত্রিকার মতো টাইমলি হইতে ফ্যাশন হবে। শুড বি সাফিসিয়েন্টলি অ্যাকুরেট। 2 2 যোগ করে 6 লিখলাম হবে না, রিপোর্ট শুড বি অ্যাকুরেট হইতে হবে। অ্যাকুরেট। ইররিলেভেন্ট শুড বি এক্সক্লুডেড। Report should be communicated to the manager who is responsible and who has the authority. আমি আইটি রিপোর্ট আমি দিলাম হইলো গিয়া মনে করেন ফাইন্যান্সের কাছে, লাভ নাই। আইটি রিপোর্ট দিতে হবে কার কাছে? আইটির কাছে। আমি ফাইন্যান্সের লোক, আইটির ফর্মুলা টর্মুলা বুঝে কিছুই করতে পারবো না, সো আমার লাভ নাই। জি স্যার। এগুলা কিন্তু যা পড়াচ্ছি মনে রাখেন, থিওরি আসবে কিন্তু ভাইয়া। আসেন, বলছে দি বিহেভিয়ারাল ইম্প্যাক্ট অফ পারফরমেন্স ম্যানেজমেন্ট। আমার কি আমি হলো ম্যানেজমেন্ট, আমার পারফরমেন্স ইভালুয়েট হয়, শুনেন মনোযোগ সহকারে।
এখন আমার, আমি একটা গল্পের মতো পড়ি, হ্যাঁ। আমার হলো আমি একজন সেলসের হেড, আমাকে বলছে এই পেন্সিলটা তুমি এই মাসে বিক্রি করবে 1 লাখ। কত? 1 লাখ। আমি যদি 1 লাখ বিক্রি করতে পারি তাহলে আমাকে কি করবে, 10,000 টাকা পারফরমেন্স বোনাস দিবে। কত? 10,000 10,000 টাকা পারফরমেন্স 10,000 বোনাস। হ্যাঁ। তাহলে আমি যদি 1 লাখ না করতে পারি আমাকে দিবে? না না স্যার। স্যার। স্যার এখন আমি আজকে হলো আমি আজকে হলো মাসের 30 তারিখ, আমি এসে দেখলাম কালকে একদিন বাকি আছে, আমি করছি হলো 95,000, আর 5,000 করতে পারলে আমি কত পারবো? 1 লাখ। 10,000 10,000 10,000 টাকা পাবো। তাহলে আমি কি করি? আমি শুনলাম তো অনেক দোকান তো আমার পরিচিত, আমি দোকানে যাই বললাম শোনো, তুমি আমার কাছ থেকে 5,000 পেন্সিল নাও, ঠিক আছে? জি জি স্যার। 5,000 পেন্সিল নিবা, তোমার পেন্সিল যদি না চলে তুমি আমাকে কি করবা, জানুয়ারি 5 রিটার্ন। তারিখে ফেরত দিয়ে দিবা, রিটার্ন দিবা। রিটার্ন দিয়ে বলবা যে আমার এই পেন্সিলের কোয়ালিটি ভালো না, এই পেন্সিল মানুষজন এই জন্য কিনবে না, তার দোকানে এগুলা, হ্যাঁ, এগুলা গার্বেজ, সো এটা রিটার্ন দিয়ে দিবা, ঠিক আছে? কয় তারিখে দিবে? 5 তারিখে। জানুয়ারি 5 তারিখ। হ্যাঁ। কিন্তু আমি যখন 31 তারিখে, আমার কি টার্গেট ফিল আপ হবে না হবে না? হবে। হবে স্যার। আমি কি পারফরমেন্সে 10,000 টাকা পাবো কি পাবো না? জি স্যার পাবো। 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 কারণ কি আমার সেলস অ্যাচিভ টার্গেট ফিল হয়েছে, আপ। টার্গেট ফিল আপ। পাবো। ওকে, টার্গেট ফিল আপ। এইটা হলো একটা বিহেভিয়ার ইম্প্যাক্ট। তা ম্যানেজমেন্ট কি করবে, তার পারফরমেন্স অ্যাচিভ করার জন্য এই ধরনের বিহেভ করতে করবে। পারবে। করতে পারে না, সব সময় করে। করে। করে করে। আবার স্যার। আসেন, আবার আসেন আরেকটা বিহেভ। এখন আমার এখানে টার্গেট কত ছিল প্রতি মাসে? পর্যায়ে হয় এই 1 লাখ। বিহেভিয়ারটা। 1 লাখ। 1 লাখ। এখন আজকে হলো মাসের 10 তারিখ মনে করেন, 10 তারিখে আমি 1 লাখ বিক্রি করে অলরেডি ফেলছি, টার্গেট টার্গেট ফিল পূরণ আপ। করে। টার্গেট ফিল আপ। আরো আছে 20 দিন, কিন্তু আমার ম্যানেজমেন্ট বলে নাই যে আমাকে 2 লাখ করতে হবে। কত করতে হবে আমাকে? 1 লাখ। এবং এক লাখ আমি যদি আর বেশি করি, আমার কোনো বোনাস টোনাসও কিছু নাই, তাহলে আমি কি করব? নো স্যার। না স্যার। আমি কি করব? অফিসে আসবো, আইসে পাঞ্চ ইন করে সেলস করতে যাব বলে চলে বেড়াই যাব, ঘুরতে যাবো। বাসায় যে দুপুরে গরম গরম ভাত খাবো, নাই মসজিদে যাই ঘুমাবো। প্র্যাকটিক্যাল সিনারিও স্যার। স্যার এগুলো স্যার প্র্যাকটিক্যাল সিনারি স্যার, সেলস সেক্টরে এগুলো হয় বেশি স্যার, আমার এই বেটা, এক্সপেরিয়েন্স। সিএ মানে কি? সিএ মানেই তো প্র্যাকটিক্যাল। আমি তো প্র্যাকটিক্যাল বাইরে পড়াচ্ছি, আমি যাই বলতেছি প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিচ্ছি। কেন দিচ্ছি? আমি আপনার পড়াই দিচ্ছি, আপনি একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হবেন, আপনি এই জায়গায় বসবেন, আপনিও পোলাপান্ডে পড়াবেন, ঠিক আছে? জি স্যার। না স্যার, প্র্যাকটিক্যাল, বললাম স্যার ঠিক আছে? বললাম আসেন। প্র্যাকটিক্যালি স্যার, এটা আমার দেখা আর কি স্যার, এটা আমি হ্যাঁ, প্র্যাকটিক্যালি। এটা তো সব সময় এরকম হয়। আসেন, আসেন, আবার আসেন। বলে আরেকটা প্রবলেম বলেন। এটা আমি দুইটা, দেখেন আমি বিভিন্ন সাইট কভার করছি। আরেকটা এক্সাম্পল বলেন। এখন আমার মনে করেন কোনো কোনো ম্যানেজমেন্টের পারফরমেন্স দেখাইতে হবে কি, ধরেন আমরা যখন টিভি চ্যানেলে নাটক দেখি, দেখি না? স্যার জি স্যার। আপনি দেখবেন নাটকে একটা শুরুতেই থাকে পরিবেশনায় ইউনিলিভার বাংলাদেশ, মেরিকো বাংলাদেশ, এশিয়ান পেইন্ট বাংলাদেশ, হ্যাঁ, অ্যারোমেটিক বাংলাদেশ, এসিআই বাংলাদেশ লেখা থাকে না সৌজন্যে? জি স্যার। জি স্যার এর মানে কি, এইটার নাটকের স্পন্সর কারা? ওরা, ওরা। তাই না? জি স্যার। জি আসেন, স্যার। স্যার এখন এখন আমি কি করছি মনে করেন, ইউনিলিভার, ইউনিলিভার কি করছে, অ্যাডভার্টাইজমেন্ট এন্টারটেনমেন্ট এই পারপাজে ইউনিলিভার মনে করেন একটা বাজেট নিছে 50 লাখ টাকার, ঠিক আছে? এখন জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত মাত্র খরচ করছে 30 লাখ টাকা, আর বাকি আছে কত? 20 লাখ। 20 লাখ টাকা। একটা এখন আবার ইউনিলিভারের জিনিস হলো যে গত বছর যা খরচ করছে তার উপর 10% বাড়ায় সে খরচ বরাদ্দ দিবে, এর বেশি। দেবে না। কিন্তু দেবে না। আমি তো 50 লাখ টাকার বাজেট নিছি, আমি যদি 30 লাখ খরচ করি, পরের বছর আরো 10% বাড়াই দিবে 30 লাখের উপর। হাই হাই, তাহলে কি হবে? বাজেট কমে যাবে আগের মাস বছরে। কমে যাবে। তাহলে কি করবে শুনেন,
ওই যে ওই পারফরমেন্স ম্যানেজমেন্টের যে ম্যানেজার এক্সপেন্ডিচার সে কি করবে দেখবেন ডিসেম্বরে সংবাদপত্র কার সৌজন্যে? ইউনিলিভার। নাটক কার সৌজন্যে? ইউনিলিভার। ইউনিলিভার। তারপরে এই যে আমাদের হলো সংলাপ কার সৌজন্যে? ইউনিলিভার। ইউনিলিভার। ঠিক আছে। মনে করেন আমি হলো ভাত খাইতেছি, এটা টিভিতে দেখাবে কার সৌজন্যে? ইউনিলিভার। স্যার মূলত সৌজন্যগুলো কি স্যার এই জন্যই আসে নাকি? হ্যাঁ, অ্যাডভার্টাইজ। অ্যাডভার্টাইজ। এখন অর্থ বাকি 20 লাখ টাকা খরচ করতে হবে, সো যাই হোক কার সৌজন্যে? ইউনিলিভার। ইউনিলিভার। ঠিক আছে। ও 20 লাখ টাকা খরচ করে ফেললো, টোটাল 50 লাখ টাকা খরচ হলো, তাহলে আগামী বছরে আবার সে কত মিনিমাম 50 লাখ টাকা কি জন্য পাবে? বিজনেস প্রমোশনের জন্য। অ্যাডভার্টাইজার। ঠিক আছে। জি স্যার। এগুলো কি অ্যাপ্রোচ? এগুলো হলো বিহেভিয়ারাল ইম্প্যাক্ট। ওকে। বাজেট ব্যাস অলরেডি আমি আপনাকে পড়ায় ফেলছি। ওই জায়গায় পড়ায় ফেলছি কোন জায়গায়, যে আমার এখানে বাজেট ছিল 1 লাখ পেন্সিল, 10 দিনে আমার 1 লাখ পেন্সিল বিক্রি করা শেষ। আর আমি 20 দিন কি করব? মসজিদে ঘুমাবো, বাসায় যেয়ে গরম ভাত করবো, কারণ আমার বাজেট শেষ। এর উপরে আমি কিছু করব না। ঠিক আছেন তো? জি স্যার। বেশি জি হয়ে স্যার। যাচ্ছে না তো? নো স্যার। ঠিক আছে না স্যার। স্যার। ওকে, আসেন। এটা পড়ে আমরা ছেড়ে দিব, আমরা সব ক্লাস চলে আসছি। হ্যাঁ, আমি যদি এটা না পড়াই তাহলে কি হবে, আমি পিছিয়ে যাব। আসেন। জি স্যার। নেক্সট আমরা পড়বো দুইটা কনসেপ্ট, একটা হলো ডিভিশনালাইজেশন, আরেকটা হলো ডিসেন্ট্রালাইজেশন। আমরা সবাই তো পত্রিকা পড়ি না? জি স্যার। আমরা দেখেন ম্যাক্সিমাম আমরা সবাই, আমি ম্যাক্সিমাম পত্রিকা পড়ি হলো প্রথম আলো। আমার মনে হয় আমরা সবাই এখন তাই পড়ি আর কি। হ্যাঁ, আস্তে আস্তে অন্য পত্রিকাগুলো তো কমে যাচ্ছে। এখন মনে করেন প্রথম আলো কি এক সময়, মনে করেন আজকে 20 বছর আগে কি ঢাকা কেন্দ্রিক ছিল। যখন সে দেখতেছে আমার হলো খুলনায় বিক্রি হচ্ছে, আমার চিটাগাঙে বিক্রি হচ্ছে, আমার রংপুর বিক্রি হচ্ছে, তখন কি কি করলো, সে ডিভিশনালাইজ করে ফেললো। কি করলো, সে বগুড়া একটা অফিস দিল, খুলনা একটা অফিস দিল, চিটাগাং একটা অফিস দিল। হ্যাঁ, কারণ সে গ্রো করার সাথে সাথে লোকেশন অনুযায়ী কি করলো, ডিভিশনালাইজেশন। এইটাকে সে বাড়ায় ফেললো, ওইখানে প্রিন্টিং বসায় দিল। এগুলাকে বলা হয় ডিভিশনালাইজেশন। বলে ডিভিশনালাইজেশন আগে কি ছিল? ডিভিশনালাইজেশন আগে ছিল হলো, আপনি দেখেন যে এইখান থেকে সকাল ভোর 2টার সময় পত্রিকা প্রিন্ট হইতো। প্রিন্ট হয়ে কি সংবাদপত্রের বাস ছিল, সেই বাস হইলো কি বগুড়ার উদ্দেশ্যে রওনা দিত। 7টা 8টার সময় কি বগুড়া যায় পৌঁছাইতো। তারপরে ওইখান থেকে লোকজন দাঁড়ায় থাকতো, তারা পত্রিকা নিয়ে সবাই বাসা বাসায় দিয়ে আসতো। এগুলো আপনি দেখছেন? জি স্যার, দেখছি স্যার। তেজগাঁও থেকে। তেজগাঁও থেকে। ওকে। সো এইটা হলো ডিভিশনালাইজেশন ছিল। ঠিক আছে। ডিসেন্ট্রালাইজেশন কি? ডিসেন্ট্রালাইজেশন হলো ডিভিশনালাইজেশন থেকে একটু দূরে। বলে কি ডিসেন্ট্রালাইজেশন মানে পাওয়ার এমফাসাইজ করা। মানে কি, আপনি দেখবেন যে ঢাকায় যে পত্রিকাটা আপনি দেখেন, লক্ষ্য করবেন একদিন ঢাকার যে প্রথম আলোটা আপনি দেখেন, রাইট? জি স্যার। আপনি একই দিন চিটাগাং গেলেন, এই পত্রিকাটা নিয়ে যাবেন, চিটাগাংয়ের পত্রিকা দেখবেন এক না। হবে না। না স্যার। জানেন? এক হবে না। এক হবে না। কি সিলভি বলেন? স্যার কেন স্যার? কুমিল্লা, স্যার এক স্যার হবে না, কুমিল্লা কারণ অঞ্চলগুলোতে ওই স্যার, ওই অঞ্চলের অনুযায়ী স্যার নিউজটা করে। স্যার কুমিল্লা অঞ্চলে স্যার কুমিল্লার একটা প্যারা থাকে আলাদা। ঠিক আছে, আমি বলছি যে আপনি কি করবেন, প্রমাণ এগুলো প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল। যে ঢাকা থেকে আপনি যেদিন মনে করেন, এগুলো মনে রাখবেন, আমি করতাম জীবনে। আপনি ঢাকা থেকে যেদিন দেখলেন যে আপনি চিটাগাং যাবেন, ঢাকা থেকে আপনি 10 টাকা না 12 টাকা দিয়ে একটা পত্রিকা কিনবেন, চিটাগাং যে আবার একটা পত্রিকা কিনবেন, প্রথম আলো কিনেন, ইত্তেফাক কিনেন, যেটাই কিনবেন, কিনে যায় দেখবেন যে এই পত্রিকার ওই পত্রিকা কিনা হুবহু মিলে না। মিলে না। সাম কন্টেন্ট মিল থেকে স্যার, আর কিছু রাইট। পার্থক্য। বলে কারণ কি? কারণ হলো কি আঞ্চলিক ডিসেন্ট্রালাইজেশন। ডিসেন্ট্রালাইজেশন।
বলে কেন? শুনেন, মনে করেন আজকে আজকে হলো 30 তারিখ। আজকে মনে করেন বাংলাদেশের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট, মনে করেন আমরা তো ক্রিকেট প্রেমিক, তাই না? স্যার হ্যাঁ, আমরা মনে করেন বাংলাদেশ ধরেন আজকে বিশ্বকাপ চলতেছে, বাংলাদেশ বিশ্বকাপে ইন্ডিয়ানরে হারাইছে, তাহলে পত্রিকা নর্মালি হেডলাইন কি হবে? বাংলাদেশ বিট দ্য ইন্ডিয়া। ঠিক আছে, কি হবে? আর আরো হেডলাইন আপনার তার চিন্তা করতে হবে, পত্রিকার হেডলাইন এত বানানো সহজ না। বাংলার বিশাল বিজয়। ঠিক আছে, যেটাই হোক, হ্যাঁ, আপনার হলো বাংলার বিশাল বিজয়, হ্যাঁ, অথবা এখন তো মনে করেন আর ইন্ডিয়া বিদেশি একটা ভাব আছে, তো প্রতিশোধ বিশাল নেওয়া হলো, অনেকদিন পর প্রতিশোধ নেওয়া হলো। অনেকদিন পর প্রতিশোধ নেওয়া হলো, হ্যাঁ, এমন যে কোনো কিছু একটা খুবই একটা রিমার্কেবল, এবং এটাকে হেডলাইন হবে, তাই না? ওই দিন কিন্তু এইটার থেকে বড় হেডলাইন আর কিছু নাই, যদি অন্য কিছু এমন যদি না হয় যে মনে করেন প্রাইম মিনিস্টার মরে গেছে বা অমুক মরে গেছে, ঠিক আছে, তাহলে কি হবে? নর্মালি ওইটাই হেডলাইন হবে, তাই না? এখন মনে করেন সিলেটে, সিলেটের মানুষজন নর্মালি একটু কি ধর্মভীরু হয়, ঠিক আছে, তাই না? সিলেটে ওই যে আমাদের বিভিন্ন মাজার টাজার আছে, আপনি দেখবেন কিছু হইলে লোকজন কি ওই মাজারে চলে যায় এবং দোয়া দরুদ করে তারপরে আসে, তাই না? জি স্যার। এটা তো নর্মাল টেন্ডেন্সি। এখন মনে করেন, এখন মনে করেন আপনি কি সিলেটে গেল, সিলেটে ওই দিন মনে করেন কোন একটা বড় পীর মারা গেল, তাহলে সিলেটের জন্য ইম্পর্টেন্ট ইনফরমেশন বাংলাদেশের ক্রিকেট না ওই পীর? পীর স্যার। সবাই বুঝছেন? বুঝতে পেরেছি স্যার। সিলেটের জন্য ইনফরমেশন কোনটা বেশি ইম্পর্টেন্ট? পীর সাহেব। পীরের মৃত্যুটা। মারা তো গেছে। ও তার পত্রিকায় দেখতে চায় যে ওর পীর যে মারা গেছে, এই ইনফরমেশন ওর হেডলাইন, রাইট? জি স্যার। আর ঢাকার মানুষজন ওই পীর নিয়ে এত চিন্তিত না, ঢাকার মানুষজন কি দেখতে চায়? খেলার খবর। খেলা। ঠিক আছে, সো আপনার ওই ঢাকার পত্রিকায়, ঢাকার পত্রিকায় পীরের মৃত্যুর খবর আছে কোথায়? হয়তো লাস্ট পেজের কোন একটা জায়গায়। আবার খুলনা এই সিলেটের পত্রিকায় ক্রিকেটের কথা আছে হয়তো ফার্স্ট পেজের কোন এক সিপায় অথবা লাস্ট পেজে, রাইট? জি স্যার। ইনফরমেশন কিন্তু দুইটাই আছে, আর দুইটার জায়গাটা ভিন্ন। ডিফারেন্ট। ডিফারেন্ট, বিকজ অফ কি? এটা ডিসেন্ট্রালাইজেশন। ডিসেন্ট্রালাইজেশন। যদি মনে করেন ওই দিন প্রথম আলো কি করলো, ওই সিলেটে যে এইটাকে হেডলাইন করলো না পীরের ইনফরমেশন, দেখবেন এরপর থেকে সিলেটের কি হয়, পত্রিকা পুরানো শুরু করবে যে কেউ আর প্রথম আলো কিনবা না। কিনবে না। হয় কি হয় না আমাদের দেশে? হয় স্যার। আর হয়। সো ডিসেন্ট্রালাইজেশন মানে ওইখানে ম্যানেজমেন্টের স্টাইল, ওইখানে ম্যানেজমেন্টকে কি করা হয়, তাকে একটা স্বাধীনতা দেওয়া হয় যে তুমি তোমার সুযোগ মতো কি করবা, কোনটাকে হেডলাইন করবা, এটাকে তোমাকে বুঝতে হবে। বুঝতে হবে, দিবে, তাকে স্বাধীনতা দিবে, এটা তার অথরিটি। ওকে, আরো অনেক কিছু আছে, এটারে সুন্দর করে দেখবেন, এখান থেকে আমি ধরবো অ্যাডভান্টেজ অফ ডিসেন্ট্রালাইজেশন কি, ডিসঅ্যাডভান্টেজ অফ ডিসেন্ট্রালাইজেশন কি, এগুলো আমি ধরবো, ঠিক আছে? আচ্ছা স্যার, একটা কথা বলি, তাহলে কি সিলেটে কি ঢাকার পত্রিকা পাওয়া যায় না? আপনি যদি নিয়ে যান হাতে করে তাহলে পাওয়া যাবে। আচ্ছা স্যার, বুঝতে পেরেছি। স্যার এই পারফরমেন্স ম্যানেজমেন্টটা কি শুধু স্যার সেলস কেন্দ্রিক? না, সব অন্য কেন্দ্র, ডিপার্টমেন্ট? অন্য সব ডিপার্টমেন্টই আছে। এটা কি স্যার আর একটা কেপিআই বলা যেতে পারে? এটা কি এই যে কেপিআই? দেখেন, আমি পড়াবো নেক্সট ক্লাসে, আমি দেখতেছি কোনো কিছু আছে কিনা থিওরিটিক্যাল পড়ানোর জন্য। এই যে আপনাকে পড়বো জিপি মার্জিন অঙ্ক করাবো, লিকুইডিটি অঙ্ক করাবো, ইনভেন্টরি টার্নওভার করাবো, হ্যাঁ, আরও এর অঙ্ক করাবো, আর এর অঙ্ক করাবো, থ্যাংক ইউ করাবো, এটা কি ঠিক স্যার আছে না? কেপিআই এর মতো স্যার? কেপি এর মতো, হ্যাঁ, পারফরমেন্স, ওদের পারফরমেন্সকে জাজ করা, হ্যাঁ, কেপি এর মতো। ওকে স্যার, ওকে, থ্যাংক ইউ স্যার। সো থ্যাংক ইউ স্যার, খুব ভালো লাগলো স্যার, অনেক অনেক ধন্যবাদ।
আপনাদেরও অনেক ধন্যবাদ ধৈর্য ধরে এতক্ষণ শোনার জন্য। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার। ওই দিকে আগে দিয়ে আসসালামু দিচ্ছি। আলাইকুম আসসালামু স্যার। আলাইকুম পরে পরে আমি ভুলে যাবো। স্যার। আগে সালাম কালাম দিয়ে বিদায় নিয়েন। আসসালামু আলাইকুম। আরে ছিল সালাম কালাম দিয়ে বিদায় নিচ্ছেন কেন আগে দিই? আপনাদের কি স্যার বলছে ক্লাস শেষ? একটু ওয়েট করেন, এত তাড়াহুড়া কিসের? স্যার আপনি থ্যাংক ইউ দিয়ে দিলেন তো এই জন্য ভাবলাম ক্লাস শেষ। ও গণহারে ভাগতেছে সবাই স্যার। স্যার একটা ছিল বলেন কোশ্চেন। স্যার, আমরা যদি আপনার সিনপসিস এগুলো ভালো করে পড়ি স্যার, আমাদের কি আবার ম্যানুয়াল পড়ার দরকার আছে? মোস্টলি না, আচ্ছা স্যার। লাগবে না। লাগবে না, কিন্তু পড়তে হবে। হ্যাঁ, পড়ার কোনো বিকল্প নাই। স্যার এমনিতে পড়লাম, কিন্তু এক্সামের আগ মুহূর্তে যে রিভিশনটা সেটা যদি সিনপসিস থেকে ভালো করে দেখে যাই, নোট নোট ডাউন করা যে যে জিনিসগুলো সেগুলো যদি ভালো করে পড়ে যাই, তাইলেই লাগবে তো না। হবে। হ্যাঁ হ্যাঁ, তাহলেই হবে। আমি বলবো, হ্যাঁ আমি বলবো আপনাকে কোথা থেকে করবেন। আপাতত আপনাকে সিনপসিস দিয়ে দিছি, এই সিনপসিস দেখে খুব ভালো করে এগুলো পড়বেন। পড়ে আমার জন্য নেক্সট ক্লাসে আসবেন। নেক্সট ক্লাসে আমরা চ্যাপ্টার 8 শেষ করব এবং 8, 9, 10 থেকে কিছু অঙ্ক দেখব, ঠিক আছে? আপনার জন্য খুব ইম্পর্টেন্ট এবং সবসময় যেটা করবেন, হ্যাঁ, এটা যেই ক্লাসই হোক আমাদের, হ্যাঁ এমআই হইতে পারে অথবা যেই ক্লাসই হোক, অ্যাকাউন্টিং হোক, যখন টিচার যেই দিন পড়াবে, সিএ পাস করার জন্য মেইনলি আপনাকে যেটা দরকার হবে হাই কমিটমেন্ট, ভেরি হাই কমিটমেন্ট। যে আমি পাস করব, আমাকে পাস করতে হবে, যে কোনো মূল্যে যে কোনো দিন পড়া শেষ করবেন। আপনি নিজেই অবাক হবেন, 7টা দিবেন 7টা পাস হয়ে যাবে নিজের কাছে। ওকে, ঠিক আছে। সো লেকচার সিনপসিস পাইছেন? জি স্যার। আপনার জি চ্যাট স্যার। বক্সে দিয়ে দেওয়া হয়েছে, হ্যাঁ জি সবাই স্যার এখান থেকে। পেয়েছি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, সি ইউ অন নেক্সট মানডে। আসসালামু আলাইকুম স্যার। টেক কেয়ার, আসসালামু জি আলাইকুম। স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার। আসসালামু সালাম আলাইকুম। আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। ভাই আমি একটা চ্যাট বক্সে ইয়ার নাম্বার চাইছিলাম, ক্লাস ক্যাপ্টেনের। হ্যালো, ক্লাস ক্যাপ্টেন আছেন নাকি? ভাইয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে যার যার মানে সিআরদের নাম। ও গ্রুপে, আমি তো ভাই গ্রুপে নাই, গ্রুপের বাইরে আছে মনে হয়। জি ভাইয়া। একটু, হ্যাঁ আমরা হলো আপনার ইয়েতে চলে যাব। কোথায় চলে যাব? আমরা চ্যাপ্টার 8 শেষ করে আসবো, হ্যাঁ। খুব ভালো করে পড়েন, হ্যাঁ। এই বছর আপনার সবচেয়ে, এই লাস্ট 2টা এক্সামে সবচেয়ে বেশি পাস করছে কোন সাবজেক্টে জানেন? এমআই। এমআইতে। তো সব সব সহজ। আসেন, আমরা কি করব? আপনার হলো আপনার হলো এখন হলো চ্যাপ্টার 8 এর বাকি অংশ শেষ করব আগে, হ্যাঁ। শেষ করার পরে আজকে আর হয়তো সময় পাবো না, বাকি আর হাফ 1 আওয়ার আছে। এইখানে কয়টা স্লাইড, হ্যাঁ আমি জানি না এটাও শেষ করতে পারবো কিনা, বাট এটা শেষ করব। হুম, আসেন। আমরা ওইখানে শেষ করছিলাম হলো আমাদের আর ও আই দ্বারা, এবং আর আই দ্বারা থিওরিটিক্যাল পড়ছিলাম। আবার আমরা এগুলো রিপিট করব। আমাদের যে কনসেপ্ট আমরা এখন পড়বো সেটার নাম হলো আর ও। ভাইয়া, আপনার একটা বড় একটা কারণ হলো পাশ করার। বলে কি বড় কারণ? বিকজ আমাদের, আমরা যা পড়তেছি ক্লাসে, এমআইতে এক্সাম হলে কি আসে? ইয়েস। তাই আসে। আপনার জন্য অনেকগুলা সিনারিও কমন। এই যে আপনি মনোযোগ সহকারে যদি শুনেন, অলওয়েজ বলছি না একটু আগে, যেমন বলছি এক্সাম্পল দিয়ে, আপনাকে কি করতে হবে সিএ পাস করার জন্য? ফেভিকলের মতো লেগে থাকতে হবে, নিজের সাথে নিজে কমিটমেন্ট। যতক্ষণ পর্যন্ত আমি আজকের পড়া আজকে শেষ করব, কালকে না, করবো না। তাহলে আপনি পাস করবেন। যদি আপনার মনে হয়
ইস রে, আজকে তো একটু ঘুম ঘুম পাইতেছে, শরীরটা মেসমেস করতেছে, একটু ঠান্ডা, ল্যাপের নিচে যায় যদি একটু আরাম করতে পারতাম। কি হবে? হবে না স্যার। হবে না। কালকেও আপনার কি হবে? আবার ল্যাপের নিচে ঢুকতে মন যাবে। তাহলে এভাবে পড়া জমবে? না। আপনি 60টা সাবজেক্ট দিতে চাইছেন, বলবেন এই বছর আর পারবো না, এইবার 3টাই দেই। ঠিক আছে, ওকে, 3টা দিলেন, 2টা আসলো, পরের বার আবার দেখবেন না এবার 2টা দিই। সো আপনি আপনার আর্টিকেলশিপের ভিতরে আর পাশ করার ড্রিমও দেখতে পারবেন না। আরো বড় জিনিস হলো, যদিও আমি নিজেও ঢাকা ইউনিভার্সিটি, আমি ঢাকা ইউনিভার্সিটিকে অবশ্যই খারাপ বলছি না, বাট যে 2300 চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আছে এর 70% কোথাকার আপনি জানেন? আউট অফ ঢাকা ইউনিভার্সিটি। ঠিক আছে, ওকে। সো এদের হলো, মনে করেন এখানে মেধার থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা কি? ডেডিকেশন। লেগে থাকা। আমি পাশ করবই, আমাকে পাশ করতে হবে যে কোনো মূল্যে, এবং আপনি পাশ করবেন ভাইয়া। সো কোনোভাবেই ঘুমাবেন না না শেষ করে। সেটা আপনার টার্গেট হবে টাইম না, ঘড়ির দিকে দেখবেনই না, ঘড়ি বন্ধ করে রেখে দিবেন, মোবাইলের দিক তাকাবেন না। ঠিক আছে, যতক্ষণ সেটা সকালে ফজর নামাজের আজান দিয়ে দিবে, তাতে আপনার কি? আপনার পড়া শেষ হবে না, আপনি ঘুমাবেন না। আপনি স্টুডেন্ট, আপনার কাজ কি? পড়াশোনা করা। টার্গেট একটাই, আমি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হব, হয়ে আমি মেজবাসারের বাসায় চা খাইতে আসবো। ঠিক আছে, ওকে তো আমরা এখন যে কনসেপ্ট পড়বো সেই কনসেপ্টের নাম হলো আর ও আই। আর ও আই হলো সংক্ষেপে, একে বলা হয় রিটার্ন অন ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্ট। বলে কি, আমি ইনভেস্ট করছি এই রাবার কোম্পানিতে 1 লাখ টাকা। কত টাকা? 1 লাখ টাকা। আমার রিটার্ন আসছে, মানে প্রফিট আসছে 10,000 টাকা। কত টাকা? 10,000 টাকা। তাহলে রিটার্ন কত? 10% স্যার। 10% স্যার। আমি তো বলি দশ নাই, হাজার রিটার্ন কত টাকা? 10,000 টাকা। 1 লাখ টাকা। 10,000 টাকা। 1,10,000। ইনভেস্ট করছি কত? 1 1 লাখ। 1 লাখ। লাখ টাকা। 10,000 টাকাকে 1 লাখ টাকা দিয়ে ভাগ দেন। 10% স্যার। 0.1। 0.1 পার্সেন্টেজে নিতে হবে তো। ও স্যার, তাহলে 10%। ওকে, আরওআই কে আমরা সব সময়, এই যে দেখেন ইনটু 100 দিয়ে, আমরা আরওআই কে সব সময় কি ফর্মে প্রকাশ করি? পার্সেন্টেজে। পার্সেন্টেজ ফর্মে। ঠিক আছে, তাহলে রিটার্ন অন ইনভেস্টমেন্ট শেষ। কনসেপ্ট ক্লিয়ার? জি স্যার। বলে একটু জিনিস আছে, বলে কি, বলে যে আমরা রিটার্ন অন কি করি? ক্যাপিটাল এমপ্লয়ের উপরে। এই যে 1 লাখ টাকা আপনাকে বললাম, সব ধরনের উপরে এটা অ্যাপ্লাই করা যাবে না। যদি আমার ওয়ার্কিং ক্যাপিটাল হয় বা এমন কিছু হয়, হ্যাঁ, সেইটা এর মধ্যে ইনক্লুড করা যাবে না। কেয়ারফুল কনসিডারেশন, কোনটা যাবে না যাবে কিছু বিতর্ক আছে, বাট এই ক্ষেত্রে মনে করেন আমাকে একটু সাবধানে দেখতে হবে, বিকজ এইটা বলা আছে তোমার কি ক্যাপিটাল ঠান্ডা হও নাই? এমপ্লয়েড। ঠিক আছে, Yes. আসেন শীতে হাত এখন। পা দিয়ে দিল। এখন আমরা কি করব? এই কথা বলে না। এখন আমরা কি করব? আমরা একটা এক্সাম্পল দেখব। আমি এ বি দুইটা হলো আমার প্রজেক্ট আছে, এতে আমি এমপ্লয় করি কয় টাকা? 4 লাখ টাকা। 60,000। 4 লাখ। 4 লাখ। বি ক্যাপিটাল এমপ্লয় করি 1,20,000। 1,20,000। 4 লাখ টাকা করে আমার প্রফিট হয় কত? 60,000 টাকা। আর 1,20,000 করে প্রফিট হয় কত? 30,000 টাকা। তাহলে 60,000 ডিভাইড বাই 4 লাখ, আর ওয়াই কত? 15%। 15%। আর বিতে আর ওয়াই কত? 25%। ওকে, তাহলে আপনি কোন প্রজেক্টটা নিবেন? অপশন বি। অপশন বি নিব। কেন বি নিব? এটা প্রফিট মার্জিন বেশি স্যার। হায়ার আর ওয়াই, হায়ার আর ওয়াই। ঠিক আছে, জি স্যার। আসেন। ক্যাপিটাল এমপ্লয়েড বলতে কি বোঝানো হয়? ক্যাপিটাল এমপ্লয়েড বলতে বোঝানো হয়, আপনাকে ভার্বালি বলছি, হ্যাঁ,
ক্যাপিটাল এমপ্লয়েড মধ্যে বোঝা হয় যে অ্যাসেট ইনক্লুড ইন ক্যাপিটাল এমপ্লয়েড, কেমন লিস্ট অ্যাসেট, শেয়ার অ্যাসেট, আইডেল অ্যাসেট এন্ড গুডস নিডস টু বি কনসিডার কেয়ারফুল কনসিডারেশন। বলে আমি একটা মেশিনারিতে ইনভেস্ট করছি, তাহলে এটা কি ধরনের অ্যাসেট? ক্যাপিটাল। ক্যাপিটাল অ্যাসেট। এগুলো কিন্তু কি স্যার নন কারেন্ট, মানে যে নন কারেন্ট, মোস্টলি নন কারেন্ট। ঠিক আছে, এমন কিছু আছে যেমন মনে করেন, আমি মনে করেন যে একটা বিজনেস দিছি, এই বিজনেসের হলো, আমি বললাম যে এইটার আমার বিজনেসের হলো গুডউইল, সুনামের হলো 5 লাখ টাকা। এইটা কি আপনি এসে বলতে পারেন না 5 লাখ টাকা? আর মেজবান নামে যে একটা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আছে, এই ক্লাস করার আগে আমি কি করতাম না, জানতামই না, রাইট? তো আপনার মনে করেন এই কোম্পানির ভ্যালু, আপনি এই প্রোডাক্ট ইউজ করার আগে আমি কি করতাম না, জানতামই না, তো কিসের মার্কেট ভ্যালু, গুডউইল ভ্যালু। আবার অনেকে বলবে যে না, এই যে মনে করেন এই কোম্পানির ভ্যালু অনেক আছে, কেন আছে? আমরা অনেক আগে থেকে ইউজ করতেছি এখানে, ভালো প্রোডাক্ট। ভালো প্রোডাক্ট। হ্যাঁ, সাবজেক্টিভ, বুঝা গেছে? ওগুলা কনসিডার করা এখানে যাবে না। আসেন, লক্ষ্য রাখেন। হ্যাঁ, আসুন, বলছে টার্গেট আর ওয়াই হলো 20%। 20%। আমি ক্যাপিটাল এমপ্লয়েড করছি 1 মিলিয়ন, 10 লাখ টাকা, রিটার্ন হলো 3 লাখ টাকা। 3 লাখ টাকা। তাহলে আর ওয়াই কত? 20%। কিভাবে 30% স্যার, 20%? 30,000 স্যার। কিভাবে 30,000? হুম, 3 লাখ ডিভাইড বাই 10 লাখ করেন, 30% স্যার। 30%। ঠিক আছে সবার? জি স্যার। জি স্যার। Okay. তাহলে এখনকার আমার আর ওয়াই কত? 30%। 20%। না না, 20% হলো আমার টার্গেট, কিন্তু আমি এখন করি কত? 30% স্যার। 30%। আমার টার্গেট হলো 20%, আমি করি কত? 20%। 30% 30%। এখন বলছে ডিভিশনাল ম্যানেজারকে একটা প্রজেক্ট দেয়া হলো, যেই প্রজেক্টে ক্যাপিটাল দরকার হবে কত? 1 লাখ। 1 লাখ। 1 লাখ। আর ওইটা দ্বারা প্রফিট হবে কত? 25,000। 25,000। তাহলে বলছে যে ইফ দ্য ম্যানেজার ওয়ার পেইড এ বোনাস বেসড অন ROI। আরওআই, মানে ম্যানেজারের পারফরমেন্স বিচার করি কি দিয়ে? রিটার্ন অন ইনভেস্টমেন্ট দিয়ে। আরওআই দিয়ে। এখন বলছে যে এই প্রজেক্টটা ম্যানেজার নিবে না নিবে না। আবার কোশ্চেন বুঝেন, আমি আগে আমার টার্গেট আরওআই কত? 20%। 20% স্যার। 20%। কিন্তু আমি এখন করি কত? 30%। 30%। বলছে তোমাকে একটা প্রজেক্ট দেয়া হইলো, যেটাতে আরো ক্যাপিটাল এমপ্লয়েড লাগবে হলো 1 লাখ, প্রফিট কিন্তু আসবে তোমাকে রিটার্ন 25,000। দিবে কত? 25,000। 25,000। 25,000 ডিভাইড বাই 1 লাখ কত? 25%। 25%। 5%। তাহলে বুঝছেন, আমার টার্গেট আরওআই হলো 20%, আমি এখনকার করি হলো 30%, নতুন প্রজেক্টটাতে আমার আরো আসবে কত? 25%। 25%। তাহলে কি হবে, আমি যদি প্রজেক্টটা না নেই তাহলে আমার কত পার্সেন্ট হয়? 30% হয়। আগে যা ছিল 3 লাখ ডিভাইড বাই 10 লাখ, 30%। আর যদি আমি প্রজেক্টটা নেই তাহলে কি হয়? 3 লাখ আরো হলো 25,000, 3,25,000, আর ক্যাপিটাল হবে 10 লাখের সাথে আরো 1 লাখ, 11 লাখ। তাহলে আরো দাঁড়াবে কত? 29.5%। এখন কি এই যে ম্যানেজারকে বোনাস দেওয়া হয় কিসের বেসিসে? ROI এর ভিত্তিতে। আরো এর বেসিসে। আরো বেসিসে। তাহলে সে কি প্রজেক্টটা নিবে না নিবে না? নিবে না স্যার। নিবে না। নিবে না স্যার। কেন নিবে না? স্যার এমনিতেই তো সে বেশি পাচ্ছে। প্রজেক্ট ছাড়াই বেশি পাইতেছে। কিন্তু ওর টার্গেট তো 20%। কিন্তু স্যার ওনার স্যালারি তো হচ্ছে স্যার বোনাসের উপর ভিত্তি করে। তো যদি আরওআই এখন কমে যায়, বোনাস তো পাওয়া কমে যাবে। 30%-এ থাকলে তো বোনাস বেশি পাইতো। গুড, থ্যাংক ইউ হাসান। হ্যাঁ, আর তাই সেই প্রজেক্ট
নিবে না। বলে কেন নিবে না? বলে যে আমার টার্গেট 20%, ফাইন, কিন্তু আমি এখন করি কত পার্সেন্ট? 30%। এখন আমি গেলাম আমার মালিকের কাছে আমি খুশি মনে নিয়ে গেলাম, নতুন একটা প্রজেক্ট নিছি, আমার এখন হলো আরো 25% আসছে এডিশনাল। গেলাম, মালিক বলবে, ওই মেজবা, বলে জি, গত বছর কত করছি, কত পার্সেন্ট করছো? 30%। এইবার কত পার্সেন্ট করছো? বলে 29.5%। যাও, রুম থেকে বেরিয়ে যাও, আবার বোনাস চাইতেছো। স্যার আমার তো টার্গেট ছিল 20%। আমি আর তোমার কোনো কথাই শুনবো না। শুনতে চাই না, যাও। তোমার পারফরমেন্স কি খুব খারাপ। বোনাস তো নাই, ইনক্রিমেন্টও নাই। বন্ধ। কোম্পানির হয়তো ভালো হইতো, ঠিক আছে, কিন্তু আমার জন্য খারাপ, খারাপ, সেহেতু আমি এই প্রজেক্ট ক্যান্সেল করে দিতে চাইবো। নেব না। ক্লিয়ার? কারণ আমার বোনাস কিসের বেসিসে? আরওআই এর বেসিসে। এইটা যদি নেই, আমার আরওআই আলটিমেটলি কি হয়? কমে কমে যায়। কমে যায়। কমে যায়। সেহেতু আমি যাব না। ক্লিয়ার? জি স্যার। নেক্সট কনসেপ্ট হলো আরআই। আরআই মানে হলো রেসিজুয়াল ইনকাম। ইনকাম। রেসিজুয়াল ইনকাম হলো সব আমার এখান থেকে সমস্ত খরচ বাদ দেওয়ার পরে যে ইনকামটা আমার কাছে থাকে সেটার নাম রেসিডুয়াল ইনকাম। রেসিজুয়াল। মানে রেসিজুয়াল মানে কি? শিষ্ট স্যার। অবশিষ্ট, মানে সমস্ত খরচ বাদ দেওয়ার পরে যা থাকে, সেই ইনকামটা থাকবে, সেটাকে বলা হয় রেসিজুয়াল ইনকাম। ঠিক আছে, আসেন। বলছে আগের এক্সাম্পললেই যদি তুমি যাও, যদি এইটা আর ওয়াই না হয়ে আর এর বেসিসে হয়, তাহলে কি তুমি প্রজেক্টটা নিবা? বলে ক্যালকুলেশন করে দেখি। যখন আমার প্রজেক্টটা নাই, তখন আমার প্রফিট কত? 3 লাখ স্যার। 3 লাখ। আমি মনে করি আমার ওই যে 20% হলো, আমি ব্যাংক থেকে লোন নিছি, ইন্টারেস্ট রেট কত? 20% স্যার। 20%। সো আমি 20% যদি হয়, আমার 2 লাখ টাকা ব্যাংকে ইন্টারেস্ট দিতে হয়, আমার আলটিমেটলি প্রফিট কত? 1 লাখ। 1 লাখ। একটু ক্লিয়ার? জি স্যার। এখন যদি নতুন প্রজেক্টটা নেই, তাহলে কি ডিভিশনাল প্রফিট হয়ে গেল 3 লাখের সাথে আরো 25,000, 3,25,000। 20% 1.1 মিলিয়নের উপরে হলো 2,20,000। আমার নতুন প্রফিট দাঁড়াইলো কত? 1,05,000। 1 লাখ। প্রজেক্ট ছাড়া হলো 1 লাখ, প্রজেক্ট সহ হইলো 1 লাখ। 1,05,000। তাহলে কি আমি এখন প্রজেক্টটা নিব না নিব না? অবশ্যই নিব স্যার। স্যার নেওয়া যায় স্যার। অবশ্যই নিব। কেন? আমি যদি আরো এর বেসিসে আমি নেই, তাহলে আমার ওভারঅল 5,000 টাকার এডিশনাল গেইন প্রফিট। হয়। ঠিক আছে, এটা হোমওয়ার্ক থাকবে, অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ অফ আরওআই। মনোযোগ সহকারে পড়তে হবে, বিকজ এখান থেকে কোশ্চেন হবে। টায়ার্ড হয়ে গেছি। কয়টা বাজে? 9টা 42 স্যার। আমরা তো ব্রেক না নিলে টায়ার্ড হয়ে যাই। আসেন, নেক্সট এইটাই লাস্ট থেকে। আসেন, নেক্সট কনসেপ্ট। আপনার তো টায়ার্ড না নাকি? নো নো না স্যার। 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 নো স্যার। নেক্সট কনসেপ্টের নাম হলো ব্যালেন্স স্কোর কার্ড। ব্যালেন্স স্কোর কার্ড। ব্যালেন্স স্কোর কার্ড মানে কি? ব্যালেন্স স্কোর কার্ড মানে আপনার যে স্কোর কার্ডটা আছে, এটা কি হইতে হবে? ব্যালেন্সড। ব্যালেন্সড হইতে হবে। বলে কেমন? আমি খুব ভালো স্টুডেন্ট, সবগুলাতে মনে করেন গোল্ডেন, আমি A+, বাংলায় আমি ফেল, তাহলে আমার স্কোর কার্ড কি? 0 স্যার। ব্যালেন্স হলো? নো স্যার। নো স্যার। কিন্তু আমি যদি মনে করেন সবগুলো A+ না পেয়ে সবগুলা এও পাইতাম বাংলা সহ, তাহলে আমার স্কোর কার্ড কি হইতো? ব্যালেন্স স্যার। বোঝা গেছে? তো আমার, এভারেজটা স্যার, হ্যাঁ, এভারেজ যেটা হয়ে যায়। মানে আমি সবগুলাই ভালো, একটাতে খারাপ, তাহলে আমার স্কোর কার্ড ব্যালেন্সড ইয়া, জিরো। হবে না। আপনি মনে করেন আপনি, আপনার ভাই বোন 4 জন,
তিনজন খুব ভালো, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আরেকটা হলো চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। এক ভাই হইলো কি বাবা খায়, ঠিক পুরাই আছে? দিবেন। তাহলে Yes, sir. দেখবেন তিন ভাইয়ের সুনাম, বাপের সুনাম সে একাই কি খেয়ে ফেলবে, এই ফেলবে না? Yes, sir. জি, তো এইটা না হয়ে সবাই চারজনই যদি, বাবা মা চারজনকেই ফোকাস করতো এবং চারজনের স্কোর কার্ড কি হইতো, ব্যালেন্সড হইতো স্যার। ব্যালেন্সড হইতো। তাহলে ভালোই তো না? Balance. জি জি স্যার। Yes, sir. তো কোম্পানিরও স্কোর কার্ড কি হইতে হবে, ব্যালেন্সড হইতো। Balance. বুঝা গেছে? Yes, sir. বলে কোম্পানি স্কোর কার্ড ব্যালেন্স হবে কিভাবে? বলে ব্যালেন্স স্কোর কার্ডের চারটা হলো পার্সপেক্টিভ আছে। কয়টা? চারটা। চারটা। বলে কি, তাকে ফাইনান্সিয়ালি ভালো হইতে হবে। কিসে ভালো হইতে হবে? Financially. ফাইনান্সিয়ালি। তাকে কি কাস্টমারের কাছে ভালো হইতে হবে, ঠিক আছে? তাকে কি করতে হবে? Yes. ইনোভেশন এবং লার্নিং এ থাকতে হবে। তাকে ইন্টারনাল বিজনেস পার্সপেক্টিভ ক্লিয়ার থাকতে হবে। বলে কি, ফাইন্যান্সিয়াল পার্সপেক্টিভ বুঝান। ফাইন্যান্সিয়াল পার্সপেক্টিভ হলো যে কোনো কোম্পানি তাকে কি সার্ভাইভাল হইতে হবে। সার্ভাইভালের জন্য তাকে কি দরকার? ক্যাশ ফ্লো স্যার। ক্যাশ ফ্লো। ক্যাশ ফ্লো দরকার। আমি বিক্রি করতেছি বিক্রি করতেছি, কেউ আমার টাকা দেয় না, আমার ক্যাশ আসে না, কিন্তু রেভিনিউ প্রচুর, প্রফিটও প্রচুর। কিন্তু আমাকে কেউ ক্যাশ নেই। ক্যাশ নাই, কোম্পানি ক্যাশ টিকবে? নো স্যার। আমি কি, আমাকে সবাই কি চায়? গ্রোথ চায়। এই বছর আমি 1 লাখ টাকা করছি, সামনের বছর 1,20,000। দিস ইজ গ্রোথ। আমার দরকার নাই 1 লাখের জায়গায় 20 লাখ করার, গ্রোথ দরকার একটা সার্টেন, ব্যালেন্সড গ্রোথ। ব্যালেন্স গ্রোথ। কস্ট রিডাকশন কি করতে হবে? আমার মার্কেটে কম্পিটিটিভ ভেরি হাই, আমার প্রোডাক্টের কস্ট যেন কি হয়, কমে। কমে, কস্ট রিডাকশন তো। কস্ট রিডাকশন। অ্যাসেটের ইউটিলাইজেশন থাকতে হবে। কি অ্যাসেটের ইউটিলাইজেশন কি? আমি এই যে অ্যাসেট দিয়ে তৈরি করতে পারি 1 লাখ রাবার, কিন্তু আমি এখন তৈরি করতেছি 20,000 রাবার, তাহলে অ্যাসেট ইউটিলাইজেশন হচ্ছে? No. নো স্যার। নো নো স্যার। স্যার। ঠিক আছে? দিস আর ফাইন্যান্সিয়াল পার্সপেক্টিভ। বলে কাস্টমার পার্সপেক্টিভ। কাস্টমার পার্সপেক্টিভ হলো আমার প্রোডাক্টের ডেলিভারি টাইম অন টাইম হইতে হবে। তাহলে কেমন? আপনি একটা সুন্দর মতো অনলাইনে অর্ডার দিছিলেন, গত বছর, এখনো আসে নাই, তাহলে হবে? ওই সাইট থেকে আর আপনি No, কিনলেন, no, no. নিলেন। অনলাইনে আমরা কি হয়, নিলে কি হয়, আমি কিনছি অনলাইনে দিকে একটা, পাইছি Correct. আরেকটা, কোয়ালিটি ভালো না, তো কাস্টমার আর আপনার মাল Okay. রি অর্ডার করবে না স্যার। করবে না। প্রাইস, আমি দেখলাম যে এই রাবার, একই রাবার এবিসি কোম্পানি বিক্রি করে 10 টাকায়, আপনার কাছে 25 টাকা, কেউ কিনবে না। নেবে না। কিনবে না। কম্পিটিটিভ প্রাইস হইতে হবে। কাস্টমার কি হইতে হবে? রাবার এমন সুন্দর মতো দিলেই মুছে যায়, কোনো দাগ থাকে না, মানে কাস্টমার স্যাটিসফ্যাকশন ইজ ভেরি হাই। ও কি করবে আবার? রিপিট পারচেজ করবে। রিপিট পারচেস করবে। ইনোভেশন কি? ইনোভেশন হলো আমি এমন এক কোম্পানি যে আমার এখানে কোনো লার্নিং নাই, এমপ্লয়ি কি করবে, আসবে আর যাবে। যাবে। যদি না রাব্বির মতো হয়, যে এক গাজীপুর পইরে আছে তো পইরেই রাব্বি স্যার গাজীপুর গেছে। স্যার গাজীপুর আমি গেছে, ক্লায়েন্টে আছি স্যার এখানে। ওর নাই নেটওয়ার্ক নাই, গাজীপুর না, স্যার ক্লায়েন্টে আছি। ওই যে ক্লায়েন্টে আছে দেখছেন, পাওয়া গেছে রাব্বিকে। ওকে, সো আমার কি থাকতে হবে? লার্নিং থাকতে হবে। কি, আমার যে স্টাফ আছে, স্টাফ প্রতি মুহূর্তে নতুন কিছু, ট্রেনিং এর ব্যবস্থা করতে হবে স্যার। যদি নতুন কিছু না শিখে সেই এখানে ইন্টারেস্ট ফিল ফিল করবে করবে। না, হারায় ফেলবে। হারায় ফেলবে। প্রোডাক্ট এন্ড সার্ভিস কি হইতে হবে? এমন প্রোডাক্ট এন্ড সার্ভিস দিতে হবে যে সব সময় নতুন কিছু থাকে। আপনি দেখবেন একই লাক্স সাবান আমরা বছরের পর বছর ইউজ করতেছি না,
জি স্যার। দেখবেন তারপরও আমরা কিনি। আসলে কিন্তু এখানে কোনো চেঞ্জ নাই। এক সময় দেখায় গোলাপের নির্যাস, নায়িকা চেঞ্জ করে, আপনার কাইনার জায়গায় কারে নিয়ে আসলো এখন, দীপিকা অনুষ্কা। স্যার। দীপিকা। ঠিক আছে, তো এই মডেল চেঞ্জ করতেছে। আর আপনি যদি প্যাকেটের মুরগ আগে একরকম ছিল, এখন আরেক রকম চেঞ্জ করতেছে। সাবানের মধ্যে কাইটা কুইটা নতুন কিছু লিখতেছে। ঠিক আছে, এই জি দিয়ে আমরা সবাই মনে করতেছি কি এটা ভেরি নিউ প্রোডাক্ট, কি ইনোভেশন। সেইটা যদি না করে একই জিনিস বারবার দিলে আপনি আগ্রহ কি হারাই ফেলবো স্যার। আগ্রহ হারাই ফেলবেন। ইন্টারনাল বিজনেস পারপিটি, এখন তো বললাম বাইরের দিক, নিজের দিক কি, এই যে রাবার বানাবো আমাকে মেক শিওর করতে হবে আর কোয়ালিটি যেন সব সময় বেটার হয়। বেটার। আমাকে ঠিক করতে হবে যে আগে ওয়েস্টেজ ছিল 10%, কিভাবে এটা 5% আনা যায়। আমাকে ঠিক করতে হবে এই যে প্রোডাকশন সেট আপ কিভাবে কমানো যায়। তাহলে এই সবগুলা জিনিস যদি আমার ঠিক হয়, তাহলেই আমার স্কোর কার্ড ব্যালেন্সড হবে, নাইলে আনব্যালেন্সড। আনব্যালেন্স। ওকে, নেক্সট আমরা আরেকটা অঙ্কে ঢুকে যাব। এটা আজকে পারবেন না, পারবেন পড়াবো। না স্যার। না স্যার। একটা ফ্লেক্সিবল বাজেট অঙ্ক করাবো, তাহলে এই চ্যাপ্টার শেষ। চ্যাপ্টার 8 একটু বাকি থাকলো, ফিক্সড বাজেট, বাজেটারি কন্ট্রোল। ওকে, জি স্যার। তাহলে আজ আমাদের ছুটি। গরম স্যার গরম এই চ্যাপ্টারটা যে ক্লাউড অ্যাকাউন্টিং, ইসিজি, এগুলো কিছু জিনিস অ্যাড করছে, এগুলো কি আসলে গুরুত্বপূর্ণ সব পড়াবো, সব পড়াবো, বলছি না। না, এগুলো গুরুত্বপূর্ণ নাকি স্যার? অফকোর্স, শুনেন, গুরুত্বপূর্ণ ছাড়াও আপনি যদি একটু পড়ে যান, আপনার দরকার কত, 50 মার্কস, রাইট? জি স্যার। এখন এটা কোনো কারণে মনে করেন আপনি এটা পড়ে গেলেন না, এখান থেকে 10 মার্কস আসলো, এইটার জন্য আপনি ফেল করে যেতে পারেন। জি স্যার। প্লিজ কি স্যার। দরকার আপনার রিস্ক নেওয়া? রাইট। আমি কি, আমি এইখানে আপনি মনে করেন এডিশনাল হয়তো 5টা ঘন্টা বেশি পড়লেন, রাইট? রাইট। কিন্তু আপনি 5টা ঘন্টার জন্য আপনি কিন্তু কি করলেন, আপনাকে আবার 3 মাস বসে থাকতে হবে, 4 মাস বসে থাকতে হবে। কেন? পরবর্তী এক্সাম আসবেন, আবার এই বোরিং পড়া আবার পড়বেন, জি স্যার। ঠিক না? রাইট। তো আমি পার্সোনালি মনে করি আমরা এখানে মনে করেন লটারি জিততে আসি নাই। স্যার একটা মাকফুক কোশ্চেন ছিল আমি স্যার। যাব না, বলেন। স্যার আরওআই অফ দিস প্রজেক্ট স্যার প্রফিট যে 25,000, আর স্যার এখানে নিচে একটু সমস্যা ছিল, ইনপুটেড ইন্টারেস্ট চার্জ স্যার 20,000 স্যার, এটা বুঝলাম না। ও, ওইটা বলতেছি, ইম্পোর্টেড ইন্টারেস্ট বলতেছি যে ওইটা বলছে না টার্গেট আর ওয়াই, জি স্যার। টার্গেট আর ওয়াই, এই ছেলে বলছে না টার্গেট আর ওয়াই। জি জি স্যার। স্যার। ওইটা মানে বলতেছে যে তোমাকে মিনিমাম অত অ্যাচিভ করতে হবে, বুঝা গেছে? ওইটা বলতেছে তোমাকে মিনিমাম ওইটা অ্যাচিভ করতে হবে। টার্গেট মানে কি, মিনিমাম ওইটা, ঠিক আছে? এখন মিনিমাম যদি আমি ওইটা অ্যাচিভ করি, তাহলে মনে করেন আমি ধরেন ব্যাংকে থেকে নিছিলাম হলো 20%-এ, এই 20 লাখ টাকা নিছিলাম, ওকে? জি স্যার। এখন কি করতে পারবো, আমি এইটা কি করতে পারবো, ব্যাংকের টাকাটা পে করে দিতে পারবো। সো দ্যাট ইজ মিনিমাম হলো 20% তোমাকে অ্যাচিভ করতেই হবে, বুঝা গেছে? জি স্যার। বলেন বলেন, আর কারো কিছু? তা পড়া শেষ, রিভিশন দেওয়ার পর যদি কোনো প্রবলেম পাওয়া যায় তাহলে নেক্সট ক্লাসে বলে বলুন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। নাহলে স্যারের পার্সোনালি হোয়াটসঅ্যাপ করে দিন। এই কি যেন শফিউজ্জামান বলেন। শফিউজ্জামান, ওকে, আর কোনো কোশ্চেন নাই, লেকচার দিয়ে দিছি, হ্যাঁ। স্যার একটু জি ডাউনলোড স্যার। হয়ে গেছে স্যার, হয়ে গেছে, ওই ডাউনলোড হয়ে গেছে স্যার।
ঠিক হ্যাঁ আছে হ্যাঁ ডাউনলোড হয়ে গেছে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ইনশাল্লাহ আসসালামু নেক্সট মানডেতে দেখা হবে। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।